আমি ঘরে একা ছিলাম, আর আমি ঘুমের ভান করেছিলাম। আর দেখি সেই কাজের ছেলেটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। একটু অস্বস্তি অনুভব করছিলাম। কাজের ছেলে এসে আমার কাছেই দাঁড়িয়ে গেল। আমার মনের ভেতর এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করছিল। কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে বিস্মিত করল। সে হঠাৎ আমার কাঁধে আলতো করে হাত রাখল। সে মুহূর্তে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ স্থির হয়ে রইলাম, কথা বলার জন্য ঠিক কী বলব তা বুঝতে পারছিলাম না। তারপর সে, আমার নাম পূজা। আমি ছিলাম অনেক সুন্দর আর আকর্ষণীয়। আমি শহরে থাকায় সব সময় মডার্ন শর্ট ড্রেস পরে থাকতাম, যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলত। আমার স্বামী সব সময় এসব আমাকে দেখতে পছন্দ করতেন। তিনি আমাকে অনেক ভালোবাসতেন। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে যে পরিবারে হয়েছে সেখানে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা মা খুবই ধনী ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় তারা দুজনেই মারা যান। এরপর সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায়। আমার স্বামী তখন সম্পূর্ণ একা এবং অগাধ সম্পত্তির মালিক ছিলেন। আমাদের বাড়িতে সব কিছুই ছিল, কিন্তু একটাই জিনিসের অভাব ছিল, সন্তান। আমার স্বামী ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকায় এই বিষয়ে কখনো ভাবেননি। কাজের কারণে তিনি প্রায় বিদেশে থাকতেন। আমি বাড়িতে এক রানীর মতো থাকতাম। বাড়ির সব কাজের জন্য কর্মচারী ছিল, তাই আমাকে কিছুই করতে হতো না। দৈনন্দিন রুটিনের মতোই আমার স্বামী আমাকে জানালেন যে তিনি ব্যবসার কাজে বিদেশে যাচ্ছেন। তিনি বললেন, আজ রাতেই আমার ফ্লাইট, তুমি নিজের যত্ন নিও। সেই রাতেই আমার স্বামী বিদেশের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি রাতটি বেশ শান্তিতে কাটালাম। সকালে ঘুম ভেঙে আমি ঘরের বাইরে তাকিয়ে দেখি আমার ১৬ বছর বয়সী বাড়ির কাজের ছেলে রান্নাঘরে নাশতা বানাচ্ছে। যদিও তার বয়স ১৬, তবে তাকে বড়দের মতো দেখাচ্ছিল। সে দেখতেও অনেক সুন্দর ছিল। খুব মনোযোগ সহকারে সে তার কাজ করছিল। কাজ শেষ করেই সে নিজের ঘরে চলে যেত। তবে আমার মনের এক কোণে তার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। আমি একজন আধুনিক এবং রূপসী নারী ছিলাম। বেশিরভাগ সময় আমি একাকী থাকতাম, যা আমার জন্যে অনেক কষ্টের ছিল। আমার পোশাকগুলোও বেশ আধুনিক ছিল। অন্য কেউ হলে এতদিনে হয়তো আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। আমি সব সময় ছোট পোশাক পরতে ভালোবাসতাম। কিন্তু আমার এই কাজের ছেলে কখনো আমার দিকে সেভাবে তাকাতই না, যা আমাকে কিছুটা অস্থির করে তুলেছিল। তখনও আমি ছোট পোশাক পরেই ছিলাম, আর পোশাক পাল্টানোর প্রয়োজনও মনে করিনি। সেই অবস্থাতেই রান্নাঘরে গিয়ে পৌঁছালাম। আমি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করলেও সে প্রতিবারই আমাকে উপেক্ষা করত। রান্নাঘরে তখন শুধু আমরা দুজনই ছিলাম, আর বাড়িতেও সারাদিন আমরা একাই থাকতাম। কিছুদিন এভাবে কাটতেই আমার মধ্যে তার প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হতে লাগল। তবে সে যেন এমন এক অদ্ভুত মনের মানুষ ছিল যে আমার মতো সুন্দরী একজন নারীকে একা পেয়েও তেমনভাবে আকৃষ্ট হচ্ছিল না। যতই চেষ্টা করতাম ততবারই ব্যর্থ হতাম। আজও আমি ইচ্ছা করে বিশেষ ধরনের পোশাক পরে তার সামনে এলাম এবং বললাম, আমার জন্য নাশতা তৈরি করে দাও তো, একটু তাড়াতাড়ি। সে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল এবং বলল, আমি আপনাকেই নাশতা বানিয়ে দিচ্ছি, ম্যাডাম। তার এমন সরলতা যেন আমাকে আরও বিভ্রান্ত করে তুলল। হঠাৎ আমার মনে হল, যখনই আমি তার সামনে যাই সে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তাই সে হয়তো চোখ এড়িয়ে যায়। মনে হলো তাকে ফাঁকা সময়ের সামনে পাওয়া দরকার। মাথায় একটু চিন্তা এলো। একদিন তাকে বললাম, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই নাশতা আমার ঘরে নিয়ে এসো। আমার কথায় সে একটু থেমে গেল, কারণ এ পর্যন্ত আমার ঘরে কোনো পুরুষ কাজের ছেলে যায়নি। সাধারণত তারা রান্নাঘর কিংবা বাইরের কাজেই সীমাবদ্ধ থাকত। সে কখনোই আমার ঘরে প্রবেশ করেনি। তবে আজ আমি তাকে ঘরে ডেকে আনলাম। আমি ভাবছিলাম, সে তো একজন পুরুষ, যতই উপেক্ষা করুক আমার মতো আকর্ষণীয় একজন নারীকে এড়াতে পারবে না। ঘরে গিয়ে আমি একদম স্বাভাবিকভাবে বসে রইলাম। কিছুক্ষণ পর সে দরজায় নক করল। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে ঢুকল এবং খাবারটি রেখে চলে যাচ্ছিল। তখনই আমি তাকে থামিয়ে দিলাম। আমি তাকে বললাম, তুমি একা একা রান্নাঘরে এত কাজ করো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়ো। তোমার সাহায্যের জন্য যদি আর কেউ দরকার হয় তবে আমাকে বলো। কথা বলার একটা অজুহাত খুঁজছিলাম, যেন সে আমার দিকে কিছুটা আকৃষ্ট হয়।
কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলল, না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আগে বড় এক পরিবারে কাজ করেছি, যেখানে অনেকের জন্য খাবার বানাতে হতো। এখানে তো দুইজনের জন্যই করতে হয়, তাই আমার জন্য কাজ সহজ। এরপর আমি বললাম, একটা বিষয় আমাকে খুব ভাবায়। তুমি কি আমার একান্ত কথা শুনবে? সে কিছুটা বিস্মিত হয়ে আমার দিকে তাকাল। আমি বললাম, আমার স্বামী আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই স্বাধীনতার অর্থ এতটা স্বাধীন ভাবিনি যে আমাকে বাড়ির যুবক কাজের লোকদের মাঝে একা রেখে তিনি চলে যাবেন। আমি বললাম, আমার স্বামী তোমার উপর এত বিশ্বাস করেন কেন? তোমার মধ্যে এমন কি আছে? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, এটা তো আপনার স্বামীই বলতে পারবেন। আমার কাজ এই বাড়ির দায়িত্ব পালন করা, আর সেটা আমি যথাযথভাবে করছি। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি তাকে জানাতে পারেন। সে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখনই আমি বললাম, আমার তোমার উপর বেশ কিছু অভিযোগ আছে। আমার কথায় সে একটু অস্থির হয়ে গেল, কারণ আমার সুরে কিছুটা কড়া ভাব ছিল। সে ভেবেছিল আমি হয়তো তার কাজ নিয়ে অসন্তুষ্ট, আসলে আমার মনোভাব অন্যরকম ছিল। সে চিন্তিত হয়ে বলল, আপনার কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে? আমি তো সবসময় চেষ্টা করি যাতে আপনাকে কোনো অসুবিধা না হয়। আমি বললাম, এই বাড়িতে রাতে একা থাকলে আমার একটু ভয় লাগে। আমি চাই আমার সঙ্গে একটি সাহায্যকারী থাকুক, কারণ বাড়ির সবাই কাজ শেষে কোয়ার্টারে চলে যায়। আমার কথা শুনে সে কিছুটা বিস্মিত হল। আমি ইচ্ছা করেই তাকে কিছুক্ষণ আমার ঘরে রাখতে চেয়েছিলাম, মনে মনে নিশ্চিত ছিলাম যে সে আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। আমার সামনে খাবার ছিল, তবে তখন আমার মন সেই নতুন কাজের ছেলেটির দিকে চলে গিয়েছিল, যার বয়স মাত্র 16। আমাদের কথোপকথন চলছিল এবং হঠাৎ খেয়াল করলাম, তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার দৃষ্টি একসময় তার দিকে নেমে এলো। আমি একটু থমকে গেলাম। আমার এমনভাবে তাকানো দেখে ছেলেটি একটু অস্বস্তিতে পড়ল এবং কৌতূহলী চোখে তাকিয়ে বলল, ম্যাডাম, এসব বিষয়ে আপনার স্বামীর সঙ্গে শেয়ার করুন। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, যাকে এতদিন শুধু কাজের ছেলে ভেবেছিলাম, সে যেন সম্পূর্ণ আলাদা এক ব্যক্তিত্ব। এই চিন্তা আমার মাথায় ঘুরতেই থাকল। এরপর আমি নীরবে তাকে লক্ষ্য করতে শুরু করলাম। পরদিনও আমি তাকে আমার ঘরে আসতে বলার চেষ্টা করলাম, কিন্তু সে সোজাসাপটা বলে দিল, আমি বাজারে যাচ্ছি, তাই নাশতা বাইরে করে নিন। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। কেন যেন তাকে নিয়ে আর কোনো আদেশ দিতে পারছিলাম না। মাঝে মাঝে সে আমাকে লুকিয়ে দেখত। একদিন দুপুরে ঘুম থেকে উঠে মনে হলো তার জীবনটা কেমন তা জানার ইচ্ছে হলো। তাই আমি কোয়ার্টারের দিকে পা বাড়ালাম, কারণ সে কোয়ার্টারে থাকে। যেন দেখার চেষ্টা করি তার জীবনযাত্রা কেমন। জানতাম সে কোয়ার্টারেই থাকে। তাকে নিয়ে আমার কৌতূহল যেন দিন দিন বাড়ছিল। আমি তখন কোয়ার্টারের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ দেখলাম সে ধীরে দরজা বন্ধ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর সে বাড়ির দিকে পা বাড়াল এবং সোজা আমার ঘরের দিকে হাঁটতে লাগল। সে আস্তে করে আমার ঘরের দরজা খুলল এবং ভেতরে ঢুকে গেল। আমার মন আতঙ্কে ভরে উঠল, কারণ সে নিশ্চয়ই বুঝে যাবে আমি ঘরে নেই। দ্রুত রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে পানির জগে পানি ভরতে লাগলাম। কিছুক্ষণ পরে সে আমাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে এলো। আমাকে দেখে বলল, আপনি এখানে? আপনাকে ঘরে না দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি তাকে দেখে বললাম, তুমি কেন আমার ঘরে আমাকে খুঁজতে গিয়েছিলে? আমার প্রশ্নে সে হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল এবং গলা সামলে বলল, আসলে পানি নেওয়ার জন্যই গিয়েছিলাম। আজ জগে পানি রাখা ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম একটা বোতল দিয়ে আসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি তো পানির জগটা আসলে শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করছিলাম। আমার ঘরে পানি আগে থেকেই ছিল। এরপর সে নীরবে নিজের কোয়ার্টারের দিকে ফিরে গেল। আর আমিও ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে চিন্তায় মগ্ন হয়ে রইলাম। এতদিন তাকে শুধু একজন কাজের ছেলের মতো দেখেছিলাম, যে সবসময় নিজের কাজ করত আর আমার সঙ্গে আমার চোখা এড়িয়ে চলত। একবার তো সে আমার ঘরে আসতে সরাসরি মানাও করে দিয়েছিল। তবে আজ হঠাৎ সে আমার ঘরে কেন এসেছিল? তার এই আচরণে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম এবং সারারাত এসব ভেবে কাটালাম। সে লিখিয়ে আমার ঘরে আসত আর আমি সেটা জানতামই না। পরদিন সকালেও এই বিষয়টি নিয়ে আমি চিন্তা ছিলাম। তাকে তখন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ মনে হচ্ছিল। সে আজও আমার সামনে সেই একই শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। এখন সে প্রায় আমার দিকে তাকিয়ে থাকে। সে মাথা নিচু করে নম্রভাবে কথা বলছিল এবং আমাকে খাবার দিয়ে আবার ঘরের কাজে মন দিল। রাত নামল,
আর আমি সারারাত এপাশোপাশ করেই কাটালাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার যদি সে আমার ঘরে আসে তাহলে আমি প্রশ্ন করব, তার আসল উদ্দেশ্য জানতে চাইব। আমার মনে হচ্ছিল, রাতে আমি ঘুমিয়ে পড়লে সে ঘরে ঢুকে কেন আসে। কিছুক্ষণ পরই দরজার কাছে পায়ের শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দরজা খুলে সে ঘরে ঢুকল। তার এভাবে ঘরে আসা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। সত্যি বলতে আমি খারাপ চরিত্রের কেউ নই, তবে তাকে নিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম, তাই তার মনোযোগ পেতে চেষ্টা করছিলাম। কিন্তু কখনোই মনে করিনি সে আমার সম্মানহানি করবে বা আমার একাকিত্বের সুযোগ নেবে। আমি ঘরে একা ছিলাম, আর তাকে ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়লাম। স্বামীর উপর হতাশা কাজ করছিল, কিভাবে সে আমাকে একা এখানে রেখে অচেনা লোকের উপর এতটা বিশ্বাস করতে পারল। কাজের ছেলেটি আমার বিছানার কাছে এসে থেমে গেল। আমার বুকটা আতঙ্কে ধকধক করতে লাগল, কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে অবাক করল। সে হঠাৎ আমাকে এমনভাবে স্পর্শ করল যে আমি কিছুটা বিস্মিত হয়ে পড়লাম। এক মুহূর্ত স্থির হয়ে থাকলাম, কোনো কথা বললাম না, আর কিছুক্ষণের মধ্যেই সে চলে গেল। পরের দিন মনটা যেন অদ্ভুত এক অনুভূতিতে ভরে ছিল, বারবার সেই ঘটনার কথা মনে পড়ছিল। কিছু সময় পর, যখন সে আমার কাছে খাবার নিয়ে এল, আমি নিজের ভাবনা গুছিয়ে নিলাম। তাকে দেখে আমার ভেতরে এক অজানা ভয় কাজ করল। আমার প্রতিক্রিয়া দেখে সেও কিছুটা থমকে গেল। আমি তাড়াতাড়ি বললাম, আমার এখন খিদে নেই, তুমি খাবার রেখে যাও, আমি পরে খাব। এটা বলে আমি তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। এখন আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। তার আচরণ বারবার মনে পড়ছিল। পরের রাতেও সে একইভাবে আমার ঘরে এলো এবং আমার বিছানার কাছে এগিয়ে এলো। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। যদিও মনে মনে তার সাথে প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু আমার মধ্যে যেন সেই সাহসটা খুঁজে পাচ্ছিলাম না। প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকল, আর যখনই আমার স্বামী ফোন করত, আমি সব ঠিক আছে বলেই কাটিয়ে দিতাম। কিন্তু দিন দিন আমার অস্বস্তি বাড়তে লাগল। সে লুকিয়ে আসত আর আমার কাছে এসে চুপচাপ দাঁড়ায় থাকত এবং পরে চলে যেত। মনে হতো তার মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা আমি জানতাম না। এক রাতে সে আবার আমার ঘরে ঢুকল এবং সে চলে যাওয়ার পর আমি আস্তে করে উঠে তার পেছনে এগোলাম। লক্ষ্য করলাম সে বাড়ির বাইরে কোয়ার্টারে না গিয়ে গেটের দিকে এগোচ্ছে। এ দৃশ্য দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। রাতের এ সময় সে কোথায় যাচ্ছে? আমি সারা রাত অপেক্ষায় কাটালাম, কিন্তু সে আর ফিরল না। তার এসব অদ্ভুত আচরণে আমার ঘুম উড়ে গেল। অপেক্ষা করতে করতে ভোর ৫টা নাগাদ দেখলাম সে ঘরে ঢুকছে। তার পরনে থাকা কাপড়ে লাল দাগ দেখা যাচ্ছিল, যেন খুব ক্লান্ত ছিল। দ্রুত কোয়ার্টারের দিকে যেতে শুরু করল, আর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, সে সারা রাত কোথায় ছিল। তার এই রহস্যময় আচরণ আমার মনে ভীতি ও সন্দেহের সৃষ্টি করল। সে তো আমার কাছে কেবল একজন তরুণ চাকর, কিন্তু তার এমন অদ্ভুত আচরণে তাকে নিয়ে আতঙ্কিত হচ্ছিলাম। আগে তার কাছাকাছি থেকে ভয় পেতাম না, কিন্তু এখন তার প্রতিদিনের এই রাতের কার্যকলাপ আমার মনে অস্বস্তি বাড়াচ্ছিল। রাতে আমার ঘরে এসে যাওয়ার পর সে কোথায় যেত এবং কেন ভোর ৫টা নাগাদ ফিরে আসত, এই সব কিছু ভাবতে গিয়ে আরও ভয় বাড়ছিল। আমার স্বামী প্রতিদিন কাজ থেকে ফিরলে খুবই ক্লান্ত থাকত এবং তার জামাকাপড়ও বেশ নোংরা হয়ে যেত। আমি ছোটবেলা থেকে খুবই যত্নে বড় হয়েছি, তাই এই ধরনের পরিস্থিতি দেখে ভীত হয়ে যেতাম। আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছিল, যার ফলে আমি প্রায় অসুস্থ হয়ে পড়ছিলাম। একদিন আমার স্বামী আমাকে ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজখবর নিল। কথা বলতে গিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না এবং তাকে বললাম যে আমার একজন কাজের মহিলা প্রয়োজন। আমি এখানে একা পুরুষ কর্মচারীদের সাথে থাকতে আরাম বোধ করি না। আমার স্বামী আমাকে শান্ত করার চেষ্টা করল এবং বলল, তুমি এখনও বাইরের জগৎ সম্পর্কে ভালোভাবে জানো না। অনেক সময় এই ধরনের গৃহকর্মীরা বিশ্বস্ত না হয়ে চুরি করে বা সমস্যা সৃষ্টি করে। তাই আমি তোমার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত। কিন্তু আমি এই কর্মচারীকে পুরোপুরি বিশ্বাস করি। আমি শিগগিরই বাড়ি ফিরে আসব। তার এই কথাগুলো শুনে আমি অবাক হলাম। আমার মনে হচ্ছিল, কেন আমার স্বামী এই কর্মচারীর উপর এতটা বিশ্বাস করছে। তাকে বললাম, তুমি ঠিক বলেছ, সবাইকে বিশ্বাস করা যায় না। অনেক সময় মানুষ মুখোশ পরে আমাদের মতো সরল মানুষদের বোকা বানায়। এরপরে আমি নিজেও একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম, এই ভেবে যে হয়তো এই কর্মচারী তেমন ভালো নাও হতে পারে যতটা আমার স্বামী তাকে মনে করছে। তবে আমার স্বামী আমাকে বলল, আমি তাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করি। এ বিষয়ে যদি কেউ আমাকে কিছু উল্টোপাল্টা বলে, তাও আমি বিশ্বাস করব না,
কারণ আমি নিশ্চিত যে সে তোমার সাথে কিছু ভুল করতে পারে না। তাকে নিয়ে আমার পূর্ণ আস্থা আছে। আমার স্বামীর এই কথাগুলো শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে হলো হয়তো আমার স্বামী আমার কথাগুলো বিশ্বাস করবে না। সত্যিটা জানাতে চাইছিলাম, তবে সেদিন আর কথা বাড়ালাম না, কিন্তু একা একা চিন্তা করতে করতে আরও বিচলিত হয়ে পড়লাম। গৃহকর্মীর দৈনন্দিন কাজের রুটিন আগের মতোই চলছিল। রাতের বেলায় সে বাড়ির ভেতর ঘুরে বেড়ায়, যখন তখন বেরিয়ে যায়। তার এই আচরণে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বারবার ইশারায় স্বামীকে জানাতে চেষ্টা করলাম, কিন্তু সে কিছু শুনতে চাইছিল না। একদিন আমি শেষমেশ স্বামীকে বলে বসলাম যে একজন স্বামীর উচিত তার স্ত্রীর কথায় বিশ্বাস রাখা। আমি জানি এই কর্মচারী আসলে যেমন দেখায় তেমন নয়, এবং সে মাঝে মাঝে বেশ অদ্ভুত আচরণ করে। আমার কথা শুনে স্বামী অবাক হয়ে বলল, কেন, সে এমন কি করে যা তোমাকে ভীত করে তুলছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলার আগেই হঠাৎ সেই গৃহকর্মী চায়ের কাপ নিয়ে এসে আমার সামনে দাঁড়াল এবং আমাকে কঠিন চোখে তাকাল। আমি আতঙ্কে জমে গেলাম। কথার প্রসঙ্গ পাল্টে তাড়াতাড়ি ফোন রেখে দিলাম। সেই চাকর এসে বলল, আপনার স্বামীর সাথে অকারণে এ ধরনের কথা বলে তাকে চিন্তিত করবেন না। যদি আমার উপর আপনার কোনো সন্দেহ থাকে, সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন। আমি তো কখনো আপনার সাথে খারাপ কিছু করিনি এবং সব সময় খুব নম্রভাবেই কথা বলেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। তার কথাগুলো নম্র শোনালেও আমি বুঝতে পারছিলাম সে আসলে আমাকে সতর্ক করছে যেন আমি আমার স্বামীকে কিছু না বলি। আমি চুপ করে থাকলাম। তার দৃষ্টি নিজের থেকে সরাতে বললাম, না, তোমার উপর সন্দেহ নেই, তবে একাকিত্ব ও ভয় আমায় কাবু করে ফেলছে। আমি একা থাকতে পারছি না, তাই চাইছি যেন একজন মহিলা সহকারী আমার সাথে থাকে। সে আমাকে এক ধরনের ভাবলেশহীন চোখে কিছুক্ষণ দেখে নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না। এখন থেকে আপনার আর ভয় লাগবে না। আমি নীরবে মাথা নাড়লাম, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমার স্বামীকে সব বলতেই হবে। এরপর থেকে গৃহকর্মী যেন আমাকে নজরে রাখার কাজ শুরু করল। আগে কাজ শেষ করেই কোয়ার্টারে চলে যেত, কিন্তু এখন সে সারাদিন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত এবং প্রায়ই আমার ঘরের দিকে উকি দিত। তার এই অদ্ভুত আচরণে আমি ভয় পেতে শুরু করলাম। আমার মনের অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছিল। অসহায়ত্ব যেন চরমে পৌঁছে গিয়েছিল। না পারছিলাম আমার স্বামীকে কিছু বলতে, না পারছিলাম এই গৃহকর্মীর থেকে মুক্তি পেতে। আমার মনে হচ্ছিল সে যেন আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ঠিক সেই সময় আমার স্বামী আমাকে জানালেন যে তিনি বাড়ি ফিরছেন। এই খবর শুনে আমার মুখে আনন্দের ছোঁয়া এলো। আমি অপেক্ষা করতে লাগলাম যেন সামনে বসে তাকে সব কিছু জানাতে পারি। কিছুদিন পর আমার স্বামী বাড়ি ফিরে এলেন। কাজের ছেলে আবার আগের রুটিনে ফিরে গেল, কাজ শেষ করেই বাইরে চলে যাচ্ছিল। আমি তখন স্বামীর সাথে একান্তে সময় কাটাচ্ছিলাম। আমার অবস্থা দেখে স্বামী অবাক হয়ে বললেন, তুমি এত দুর্বল হয়ে পড়েছ কেন? বাড়ির সব ব্যবস্থাই তো রয়েছে, আর এই গৃহকর্মীও তো বলেছে যে সে তোমার বেশ খেয়াল রেখেছে। আমি তার উপর বিশ্বাস করি, সে নিশ্চয়ই ঠিকমতো খেয়াল রেখেছে। তবে কি এমন কি ঘটেছে যা তোমাকে এমন দুর্বল করে দিয়েছে? তার কথা শুনে আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তখনও তিনি গৃহকর্মীকে একজন ভালো কর্মচারী হিসেবেই দেখছিলেন। আমি বললাম, আমার সমস্যার কারণ এই চাকর। আমি তার সাথে স্বস্তি পাচ্ছি না। আমি চেয়েছিলাম যেন কোনোভাবে আমার স্বামী তাকে দূরে রাখে। প্রতিদিন সে আমার ঘরে আসত, আর আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। আমি জানতাম সে বুঝে গেছে যে আমি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন। আমার কথা শুনে স্বামী গভীরভাবে চিন্তায় পড়লেন এবং বললেন, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না যে সে এমন হতে পারে। অন্ধবিশ্বাস করেছিলাম। তার চোখে অবিশ্বাসের ছাপ ছিল, তবে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে এটাই সত্য। সে আমার স্বামীকে এতটাই মানসিক কষ্ট দিয়েছিল যে একদিন তার শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম, যদি স্বামীর কিছু হয়ে যেত, তবে আমি নিজে বাঁচতে পারতাম না। আমার স্বামীর জন্য চোখের পানি ফেলছিলাম, তখনই হঠাৎ সেই চাকর এসে বলল, আপনি কি এমন কিছু বলেছেন যা তার এ অবস্থার কারণ হয়েছে? আমি অবাক হয়ে বললাম, তিনি আমার স্বামী, আমি যখন ইচ্ছা তার সাথে কথা বলতে পারি। সে আমার কথা শুনে চলে গেল। 10 দিন পর আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আমি চুপচাপ ছিলাম এবং তাকে বললাম, আমি আসলে কোনো গোপনীয় কিছু বলিনি। বাড়িতে কিছুই ঘটেনি, শুধু চাইছি তুমি আমার পাশে থাকো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, তুমি এভাবে কথার প্রসঙ্গ বদলাচ্ছ কেন?
আমি নিশ্চয়ই সেই গৃহকর্মীকে জিজ্ঞেস করব এবং তাকে বাড়ি থেকে বের করে দেব। আমি বিশ্বাস করতে পারছি না, এতদিন তাকে ভরসা করে এসেছি, অথচ সে আমাদের এমনভাবে ঠকিয়েছে। স্বামীর কথায় আমি অস্বস্তিতে পড়লাম। তিনি মানসিক চাপে ছিলেন এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহকর্মীর সাথে কথা বলার। কিন্তু আমি ভীত ছিলাম, কারণ মনে হচ্ছিল, যদি আমার স্বামী গৃহকর্মীর সাথে কথা বলেন, তবে সে হয়তো তাকে আরও বিপদে ফেলবে। আমি ভেবেছিলাম আমার স্বামীকে গৃহকর্মীর কাছ থেকে বিপদে পড়তে দিই না। তাকে এ বিষয়ে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি একবারও শুনলেন না। একদিন স্বামী আমাকে শপিংয়ে পাঠালেন, আর আমি চিন্তায় পড়ে গেলাম, এতক্ষণে তিনি হয়তো চাকরটির সাথে একাই কথা বলছেন। মনের অস্থিরতায় শপিং বাদ দিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরলাম। ঠিক যেমন ভাবছিলাম, স্বামীর ঘর থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা যাচ্ছিল। আমার স্বামী খুব রেগে গিয়ে গৃহকর্মীকে কিছু বলছিলেন। তার কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমার স্বামী বলছিলেন, আমি তো বলেছিলাম সেই তাবিজটা সতর্কতার সাথে আমার স্ত্রীর উপর থেকে সরিয়ে বাইরে গিয়ে মাটিতে পুঁতে রাখতে। আমি এটি সন্তান লাভের জন্য সংগ্রহ করেছি। আসলে সে অসুস্থ, আর তাই তাকে জানাতে চাইনি। গোপনে তোমাকে দিয়ে এই কাজটি করাতে চেয়েছিলাম, কিন্তু হয়তো সে কিছু সন্দেহ করেছে। এ কথা শুনে আমি কান্নাজড়িত অবস্থায় ঘরে ঢুকলাম। এতদিন ধরে স্বামী আমাকে বলেছিলেন যে তার নিজেরই শারীরিক অসুস্থতা আছে, তাই সন্তান হচ্ছে না। কিন্তু আসল সত্যি ছিল, অসুস্থ ছিলাম আমি। আমার অসুখ এমন যে চিকিৎসার পাশাপাশি বিশেষ পদ্ধতির দরকার। এজন্যই তিনি আমার অসুখের কথা গোপন রেখেছিলেন, যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন, আমার স্বামী কখনোই আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। প্রতিদিন গৃহকর্মীটি সেই তাবিজটি আমার শরীরের উপর দিয়ে নিয়ে বাইরে ফেলে আসত, যেন আমার অসুস্থতা দূর হয়। এই সত্যি জেনে আমি লজ্জায় মাথা নিচু করে কাজের সেই ছেলের কাছে ক্ষমা চাইলাম। এরপর আমি ডাক্তারের পরামর্শে চিকিৎসা করালাম, এবং কয়েক বছর পর আমার মা হওয়ার সুসংবাদ এলো। এখন আমি ও আমার স্বামী, আমাদের সেই বিশ্বস্ত কাজের লোক, একসাথে সুখে-শান্তিতে জীবন কাটাচ্ছি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ছোট একটি গ্রাম, যেখানে মাত্র 13টি পরিবার ছিল। এই গ্রামে রাজেন্দ্র চৌধুরী ও সুনিতা চৌধুরী নামে এক দম্পতি বসবাস করতেন। তাদের মেয়ে তানিশা এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছিল। তানিশা পড়াশোনায় খুব ভালো না হলেও দেখতে খুব সুন্দর ছিল। গায়ের রং ছিল অনেক ফর্সা। তাদের পরিবারে দারিদ্র্য ছিল, কিন্তু তানিশার ব্যক্তিত্ব এমন ছিল যে তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত। বলা হয়, ঈশ্বর সকলের জন্য সবকিছু সমানভাবে দেন না, তবে কাউকে বিশেষ কোনো গুণ দিয়ে দেন। তানিশা ছিল খুবই দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু তার সৌন্দর্য এতটাই নজরকাড়া ছিল যে অনেকেই তার সঙ্গে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করত। তানিশার একটি খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল প্রিয়া। প্রিয়া ও তানিশা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিল। তারা প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত। প্রিয়া ছিল খুবই প্রাণবন্ত এবং সবসময় তানিশাকে উৎসাহ দিত। একটি মফস্বল এলাকার স্কুলে তানিশা ও প্রিয়া নামের দুই বান্ধবী পড়াশোনা করত। তানিশা ছিল খুবই শান্ত স্বভাবের, আর প্রিয়া ছিল চটপটে এবং একটু চালাক প্রকৃতির। স্কুলে প্রিয়ার খুব জনপ্রিয়তা ছিল, কারণ তার সাহসিকতা এবং আত্মবিশ্বাস। সে 20 জন ছেলে তার প্রতি আকৃষ্ট ছিল, আর এটা নিয়ে প্রিয়া বেশ গর্ববোধ করত। নতুন কোনো ছাত্র স্কুলে যোগ দিলেই প্রিয়া তার আশেপাশে ঘুরে বেড়াত। ধীরে ধীরে ছেলেরা তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত এবং তার প্রভাবে পড়ত। তবে প্রিয়া কখনো একজনের সঙ্গে 10 দিনের বেশি সম্পর্ক রাখত না। এই বিষয়গুলো তানিশার একেবারেই ভালো লাগত না, আর সে পেশমুখী প্রিয়াকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু প্রিয়া মজা করে বলত, ছেলেরা এমনিতেই পাগল, আর আমাকে এই সুযোগটা নিতে দাও। নতুন জামাকাপড়, টাকা, সবকিছুই তো পাই। প্রিয়া আরও বলত যে সে স্কুলের পরীক্ষাগুলোতে এমনভাবেই পাশ করেছে। আমি তো 8ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত এইভাবে পাশ করেছি। একবার আমাদের গণিতের শিক্ষক কৌশিক স্যার আমাকে সাহায্য করেছিলেন। বলার সময় প্রিয়ার গলায় এক ধরনের হাসি ফুটে উঠত। তানিশা অবাক হয়ে তাকে বলত, কিভাবে তুমি এমন কাজ করতে পারো? ওরা আমাদের শিক্ষক। প্রিয়া হেসে উত্তর দিত, গণিত আমার একেবারেই ভালো লাগে না, তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ চালিয়েছি। তানিশা আরও প্রশ্ন করত, তাহলে এবার কি করবে?
এখন তো বোর্ড পরীক্ষা, সেখানে স্কুলের শিক্ষকেরা আর সাহায্য করতে পারবে না। প্রিয়া উত্তর দিত, দেখি কি হয়, সময়মতো ব্যবস্থা করে নেব। প্রিয়া ও তানিশা একই ক্লাসের ছাত্রী ছিল। একদিন প্রিয়া তানিশাকে বলল, তুই আমার ভালো বন্ধু, তাই বলছি। পরীক্ষার দায়িত্বে যে থাকবেন, তিনি আমাদের গণিত শিক্ষক কৌশিক স্যারের পরিচিত। শনিবার স্যার তার সঙ্গে আমার দেখা করাবেন। একবার তার সামনে নিজেকে উপস্থাপন করতে পারলে আমি দ্বাদশ শ্রেণী সহজেই পাশ করে যাব। শুধু গণিত নিয়ে একটু টেনশন আছে, বাকি সব আমি সামলে নিতে পারব। এই কথোপকথনের পর তারা দুজনে নিজ নিজ বাড়ি চলে গেল। কিন্তু তানিশার মন থেকে প্রিয়ার কথা কিছুতেই মুছতে পারছিল না। সে নিজের মনে বলল, এটা তো মোটেও সঠিক নয়। প্রিয়া পাগলের মতো আচরণ করছে। এসব করে সে কোথায় যাচ্ছে? আমাদের শিক্ষকেরা এসব ভাবেন কিভাবে? এমন নানা চিন্তা করতে করতে তানিশা ঘুমিয়ে পড়ল। পরের দিন তারা ক্লাসে ছিল। কৌশিক স্যারের ক্লাস শুরু হল। স্যার মাঝে মাঝে প্রিয়ার দিকে তাকাচ্ছিলেন। ক্লাস শেষে স্যার একে একে সবার হোমওয়ার্ক চেক করতে শুরু করলেন। প্রিয়া হোমওয়ার্ক করেনি। যখন সে স্যারের কাছে গেল, তখন স্যার হোমওয়ার্ক চেক করার ভান করে তার খাতায় একটি চিঠি রেখে দিলেন। স্কুল শেষে প্রিয়া চিঠিটি তানিশাকে দেখিয়ে বলল, দেখ, পরীক্ষায় পাস করার রাস্তা পেয়েছি। কাল কৌশিক স্যার আমাকে তার বাড়িতে ডেকেছেন। পরীক্ষার ইনচার্জও সেখানে আসবেন। একবার তার সঙ্গে দেখা করতে পারলেই আমার গণিত নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তানিশা অবাক হয়ে বলল, প্রিয়া, এসব কেন করছিস? একটু চেষ্টা করে নিজে পড়াশোনা করলেই তো পাশ করতে পারিস। তানিশা তাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু প্রিয়ার ওপর কোনো প্রভাব পড়ল না। উল্টো প্রিয়া বলল, সব ঠিক হয়ে যাবে, দেখিস। কাল তুই আমার সঙ্গে চল। তানিশা কড়া সুরে বলল, আমি আর তোর সঙ্গে যাব না। তুই যা করার কর, আমাকে এসবের মধ্যে টানবি না। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, স্যারের বাড়ির কাছেই একটা মাঠ আছে। তুই সেখানে থাকিস। প্রয়োজন হলে আমি তোর কাছে চলে আসব। তানিশা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল। এরপর তারা দুজনে নিজেদের বাড়ি ফিরে গেল। শনিবার দুপুরের দিকে প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে তানিশাকে বলেছিল, আমি গণিতের সমস্যার সমাধান করতে যাচ্ছি। তুই আমার জন্য প্রার্থনা কর। তানিশাকে সঙ্গে নিয়ে প্রিয়া বের হল এবং কৌশিক স্যারের বাড়ির পথে চলল। পথে একটি খালি জমির কাছে পৌঁছে প্রিয়া ব্যাগ থেকে মেকআপের সামগ্রী বের করে সাজগোজ করল। এরপর তানিশাকে সেখানে অপেক্ষা করতে বলে স্যারের বাড়ির দিকে রওনা দিল। কৌশিক স্যার প্রিয়াকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং বললেন, প্রিয়া, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। পরিচিত হও, ইনি অয়ন স্যার। তিনি আমাদের স্কুলের বোর্ড পরীক্ষার চেকার। তোমার গণিতের সমস্যার সমাধান তিনিই করবেন। কৌশিক স্যার হেসে বললেন, প্রিয়া আমাদের সবচেয়ে মেধাবী মেয়ে, তবে গণিতে একটু দুর্বল। অয়ন স্যার, এর জন্য যা যা প্রয়োজন আপনি সব করবেন, তাই না? প্রিয়া লজ্জায় মাথা নাড়ল। অয়ন স্যার তাকে বলেন, দেখো, আজ যা কিছু হবে তা এখানেই শেষ হবে। বাইরের কেউ যেন কিছু না জানে। প্রিয়া বুঝতে পারল যে এখানে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কিছুটা আপস করতে হবে। কিছুক্ষণ পর স্যারের কথামতো কাজ শেষ হল। প্রিয়া ফিরে এসে বলল, স্যার, আমি কি এখন বাড়ি যেতে পারি? আমার বান্ধবী বাইরে অপেক্ষা করছে। কৌশিক স্যার জিজ্ঞেস করলেন, তোমার বান্ধবী কে? প্রিয়া বলল, তানিশা। স্যার হেসে বললেন, সে তো খুব ভালো মেয়ে, তার কোনো বিশেষ বন্ধু নেই? প্রিয়া বলল, না স্যার, সে এসব বিষয়ে একেবারে আগ্রহী নয়। কৌশিক স্যার বললেন, তাহলে একটা মজার কথা বলি, আমাদের রসায়নের দেশমুখ স্যার তাকে পছন্দ করেন। প্রতিদিন তার নাম নিয়ে কথা বলেন। তাকে জানিয়ে দিও সে যেন একটু খেয়াল রাখে। প্রিয়া মাথা নেড়ে রাজি হল এবং চলে গেল। বাইরে এসে প্রিয়া তানিশার দিকে তাকিয়ে বলল, চল, বাড়ি ফিরে যাই। তানিশা অবাক হয়ে শুধুই তাকিয়েছিল, কিছু বলল না। কৌশিক স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর প্রিয়া ভাবতে লাগল, তানিশাকে কি সব জানানো উচিত হবে। ও মনে মনে বলল, তানিশার তো সবকিছু নিয়ে মজা লুটে যাওয়ার স্বভাব। তবে ওরও তো রসায়নের সমস্যা হচ্ছে। একবার যদি তাকে সুযোগ করে দিই, তবে ওরও উপকার হবে। ধীরে ধীরে প্রিয়া তানিশার কাছে এলো। তাকে দেখে তানিশা হেসে বলল, কি রে প্রিয়া, বড়সড় নিবন্ধ লিখতে হলো নাকি? নাকি স্যারকে পুরো একটা গল্প লিখে দিয়ে এলি? প্রিয়া একটু রেগে গিয়ে বলল, তুই মজা নিচ্ছিস না? এত হাসির কি আছে? তানিশা তখন বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। এবার বল, কি হলো? প্রিয়া হালকা হাসি দিয়ে বলল, আজ তো অনেক বড় নিবন্ধ লিখে এলাম। তবে কৌশিক স্যার না, অয়ন স্যার বেশ কঠোর মানুষ।
তবে তিনি ভালো। একটু কড়া, কিন্তু খারাপ লাগেনি। আর হ্যাঁ, তোর জন্য একটা চমক আছে। তানিশা অবাক হয়ে বলল, চমক? কী রে, এত উচ্ছ্বাস কেন? প্রিয়া মজা করে বলল, ধীরে ধীরে বলবো। তবে আগে বল, তুই এত উৎসাহিত কেন? তানিশা হাসতে হাসতে বলল, তুই যা বলছিস তা শোনার পর মনে হচ্ছে পুরো গল্পটাই খুব মজার। তবে কৌশিক স্যার কি ওখানে ছিলেন? প্রিয়া হেসে বলল, তুইও পাগল। সবকিছু কি জানতেই হবে তোকে? তানিশা একটু থেমে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটু সমস্যায় পড়েছিস। তবে বল, সব ঠিক আছে তো? প্রিয়া বলল, ও একটা কথা বলি। একবার তুইও অভিজ্ঞতা নিয়ে দেখ। তখন সব বুঝবি। তানিশা মাথা নেড়ে বলল, আমার মতো একজন সাধারণ মেয়েকে দেখবে কে? তুই যা বলছিস তাতে আমার তো কিছু হবে না। প্রিয়া মুচকি হেসে বলল, তুই সাধারণ হতে পারিস, কিন্তু তাদের চোখে তা নয়। এসব মানুষ আসলে মজা নেয়। তানিশা একটু রেগে বলল, আচ্ছা চুপ কর। আজ তোর অনেক কথা শুনলাম। তুই এখনও স্বপ্নে আছিস? প্রিয়া হেসে বলল, হ্যাঁ রে, স্বপ্নেই আছি। তবে অয়ন স্যার আমাকে অনেক কাজ দিয়েছেন। কৌশিক স্যারের থেকেও বেশি। তানিশা বলল, তাহলে তো এবার তুই 12 শ্রেণী পার করেই যাবি। তানিশা একটু চিন্তিত মুখে বলল, প্রিয়া, তুই বলছিস তুই সহজে পাশ করে যাবি, কিন্তু কিভাবে করলি এটা? আমি তো খুব চিন্তায় আছি। প্রিয়া হাসতে হাসতে বলল, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো বললাম, আমার একটা উপায় আছে। তানিশা অবাক হয়ে বলল, কি উপায়? বলো, আমি রসায়নে পাশ করতে পারবো কি না সেটাই বড় চিন্তা। প্রিয়া একটু মুচকি হেসে বলল, কৌশিক স্যার বলছিলেন যে আমাদের রসায়নের দেশমুখ স্যার তোকে নিয়ে কথা বলছিলেন। তানিশা চমকে উঠে বলল, কি? কৌশিক স্যার এমন বলছেন? কেন? প্রিয়া হেসে উত্তর দিল, হ্যাঁ, স্যার নিজেই বললেন। দেশমুখ স্যার নাকি তোর পড়াশোনার দিক থেকে বেশ আগ্রহী। তানিশা চিন্তিত মুখে বলল, আমারও মনে হচ্ছিল দেশমুখ স্যার আমাকে লক্ষ্য করছে। কয়েকবার তো আমাকে আলাদা করে কথা বলার চেষ্টা করেছে। প্রিয়া মজা করে বলল, তাহলে যা, তার সঙ্গে কথা বল। আর একবার যদি তিনি সাহায্য করেন তাহলে তুইও পাশ করে যাবি। তানিশা একটু বিরক্ত হয়ে বলল, কিন্তু ৪৫ বছরের একটা মানুষকে কিভাবে বিশ্বাস করব? এটা কি ঠিক হবে? প্রিয়া সহজভাবে বলল, দেখ, অভিজ্ঞ লোকেরা এমনটাই করে। তবে তুই নিজেই সিদ্ধান্ত নে। তানিশা বলল, কিন্তু এসব ঠিক বলে মনে হচ্ছে না। প্রিয়া মাথা নেড়ে বলল, দেখ তানিশা, তুই যদি পাশ করতে না পারিস তাহলে কি আবার মাধ্যমিক শ্রেণীতে বসতে চাইবি? বাড়িতে কত চাপ পড়বে সেটা ভেবে দেখো। তানিশা বলল, ঠিক বলেছিস। বাড়ির লোকেরা এত কষ্ট করে পড়াচ্ছে। যদি পাশ না করতে পারি, খুব সমস্যা হবে। প্রিয়া হেসে বলল, তাহলে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলো। তানিশা একটু ভেবে বলল, ঠিক আছে, তবে আমার চিন্তা একটাই, যদি উনি পরে অন্য কাউকে এসব বলেন। প্রিয়া হেসে বলল, আরে, দেশমুখ স্যার নিজে দুধে ধোয়া তুলসী পাতা নয়। ফিজিক্সের শিবানী ম্যাডামের সঙ্গে কতবার ল্যাবে দেখা গেছে তাকে। তুই ভাবিস না আমি জানি কিভাবে এসব সামলাতে হয়। তানিশা বলল, কি বলছিস প্রিয়া? এ কেমন স্কুল? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রিয়া মজা করে বলল, দেখ, এইসব চিন্তা ছেড়ে দে। মাথা ঠান্ডা রাখো। সব সমস্যাকে মিক্সারে দিয়ে গুড়িয়ে ফেলো। তারপর দেখ কত আরাম পাবি। তানিশা চিন্তিত মুখে বলল, আমি একটু ভাবব। এটা সহজ সিদ্ধান্ত নয়। রাজারানী হয়ে থাকার স্বপ্ন ত্যাগ করে এমন কিছু করাটা সহজ নয়। প্রিয়া মুচকি হেসে বলল, দেখো, তুই যা খুশি করো। তবে মনে রাখিস, পাশ করাটা জরুরি। আর জীবন চলার জন্য এইটুকু ত্যাগ করতেই হবে। প্রিয়া বলল, দেখ তানিশা, আমি তো তোকে বলেই দিলাম। এখন এটা তোর সিদ্ধান্ত। তুই কি করবে সেটা নিজেই ভেবে নে। তবে কৌশিক স্যারকে জানাতে হলে আগে থেকে বলে দিস। তানিশা বলল, ঠিক আছে প্রিয়া। এবার চলো, অনেক দেরি হয়ে গেছে। প্রিয়া ক্লান্ত মুখে বলল, ঠিক বলেছিস। আমিও একটু বিশ্রাম নিতে চাই। পা দুটো এত ব্যথা করছে। এরপর দুজনে নিজেদের বাড়ির দিকে হাঁটা দিল। তানিশা বাড়ি ফিরেও প্রিয়ার কথাগুলো মনে মনে ভাবতে লাগল। নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে সে ভাবল, আমি কি সত্যিই এতটা বিশেষ? দেশমুখ স্যার যদি সত্যিই আমার প্রতি আগ্রহী হন, তাহলে কেন? প্রিয়ার কথাগুলো কি সত্যি হতে পারে? তার মনে অসংখ্য প্রশ্ন জেগে উঠল। পুরুষেরা কেন এমন করে? কেন তারা এত পাগল হয়ে যায়? এমন সময় তার মায়ের ডাকে তার চিন্তার ভাঙন ঘটল। তানিশা, এত রাতে কি করছিস? এখনো ঘুমাসনি? তার বাবা পাশ থেকে বললেন, তুমি কেন এত কথা বলছ? মেয়েটা হয়তো ঘুমিয়েই পড়েছে। আমি একবার দেখে আসি। তানিশা
যা কিছু শুনছিল তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করল। তার বাবা দরজার কাছে এসে ফিসফিস করে বললেন, আমি তো বলেছিলাম ওকে ঘুমাতে দাও। তার মা বললেন, ঠিক আছে, ঠিক আছে, চুপ থাকো। বাবা আবার বললেন, যদি ঘুমিয়েই থাকে তাহলে আর কথা বলো না। চলো এবার নিজেরাও ঘুমাই। মাও বললেন, চলো, দেরি হয়ে গেছে। বাড়ির অন্য ঘরে থাকা তানিশা তাদের কথাগুলো মন দিয়ে শুনছিল। দরজার ফাঁকা জায়গা দিয়ে এক ঝলক দেখার চেষ্টা করল, কিন্তু এই মুহূর্তে তার নিজের ভাবনাগুলো এত জটিল হয়ে উঠেছিল যে সে সেগুলো পরিষ্কার করতে পারছিল না। সে ভাবল, জীবন এত কঠিন কেন? সবকিছু এত গোলমেলে কেন? তানিশা তার পড়ার ঘরে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু মন যেন কোথাও নেই। পাশের ঘরে মা বাবার কথোপকথন তার কানে আসছিল। বাবা বলছিলেন, কতদিন হয়ে গেল, ঠিক করে কথা বলার সময়ও পাই না। মা একটু বিরক্ত হয়ে উত্তর দিলেন, তোমার দায়িত্ব তো তানিশার পড়াশোনায়। এখনই যত্ন নাও, পরে হয়তো সময় পাবে না। মেয়েটা বড় হয়ে গেছে, আমাদের কথাগুলো সে শুনলে কি ভাববে? এই কথাগুলো শুনে তানিশা থমকে গেল। তার বুক কাঁপছিল আর মুখ দিয়ে যেন শব্দ বেরোচ্ছিল না। প্রথমবার সে মা বাবার কথায় এমন কিছু শুনল যা তাকে অস্বস্তিতে ফেলে দিল। বাবা বললেন, মেয়েটা স্কুল থেকে ফিরে এত ক্লান্ত যে এখন ঘুমাচ্ছে, আর তাকে যদি এখন জাগিয়ে তুলি তাহলে রাতভর জেগে থাকতে হবে। তানিশার মনে পড়ল, তার বান্ধবী প্রিয়া একদিন বলেছিল, সব মানুষই একটু পাগল, কিন্তু দায়িত্ব এলে সবাই ঠিক হয়ে যায়। এই কথার সত্যতা যেন তানিশা তার বাবা মায়ের আচরণে অনুভব করল। বাবা আবার বললেন, তানিশা 12 শ্রেণী পাশ করলেই তার বিয়ের কথা ভাবব। তারপর আমাদের একটা বড় দায়িত্ব শেষ হবে। এই কথা শুনে তানিশার মনে চাপা দুশ্চিন্তা জমা হতে থাকল। তার জন্য পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ। তার বাবা জমিদারের কাছ থেকে ধার নিয়ে তাকে পড়াচ্ছেন। 12 শ্রেণী পাস না করলে কি হবে? সেই চিন্তায় তানিশার রাতে ঘুমই এল না। পরদিন সকালে স্কুল যাওয়ার পথে প্রিয়ার সঙ্গে দেখা হল। তানিশা বলল, সকালবেলা বাবা-মা কথা বলছিলেন, যদি আমি 12 শ্রেণী পাশ করি তাহলে আমার বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করবেন। প্রিয়া হেসে বলল, এটা তো ভালো কথা। পড়াশোনা শেষ করো আর বিয়ের পর নিশ্চিন্ত থাকো। কিন্তু তানিশা বিরক্ত হয়ে বলল, ভালো কি? আমার তো কেমিস্ট্রির ভয় লাগছে। এই বিষয়টা পাশ করা আমার কাছে এক দুঃস্বপ্নের মতো। তানিশা জানত তাকে কঠিন পরিশ্রম করতে হবে। মন শক্ত করে সে ঠিক করল, এখন সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দেবে। কারণ তার ভবিষ্যৎ শুধুমাত্র তার নিজের হাতেই। সকালবেলা তানিশা আর প্রিয়া স্কুলের দিকে হাঁটছিল। তানিশার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। প্রিয়া বলল, কি ব্যাপার তানিশা, এত চিন্তিত কেন? তানিশা বলল, আমি কেমিস্ট্রিতে খুব পিছিয়ে আছি। যদি 12 শ্রেণী পাস না করতে পারি তাহলে বাবা মার স্বপ্ন ভেঙে যাবে। বাবা তো জমিদারের কাছ থেকে ধার নিয়ে আমাকে পড়াচ্ছেন। এই কথা শুনে প্রিয়া একটু হাসল। সে বলল, তুই কি জানিস, আমি তোকে আগেই একটা উপায় বলে দিয়েছি। সবকিছু এখন তোর হাতেই। তানিশা দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? প্রিয়া কৌতূহল নিয়ে জানতে চাইল। তানিশা বলল, আমি দেশমুখ স্যারকে সাহায্যের জন্য বলব। তিনি খুব ভালো পড়ান, আর তার সাহায্য পেলে আমি অবশ্যই কেমিস্ট্রি পরীক্ষায় ভালো করব। প্রিয়া চমকে উঠে বলল, তুই সাহস করে সিদ্ধান্ত নিয়েছিস, সেটাই বড় কথা। ঠিক আছে, আমি আজকেই দেশমুখ স্যারের সঙ্গে কথা বলব। দয়া করে দ্রুত কথা বলিস। আমার অনেক চাপ। তানিশা উদ্বিগ্ন মুখে বলল। প্রিয়া হেসে বলল, তুই ঠিকই পারবি। তোর শুধু মন দিয়ে চেষ্টা করা দরকার। আর একটা কথা মনে রাখিস, জীবনে কিছু পেতে হলে পরিশ্রম তো করতেই হবে। তানিশা বলল, ঠিক আছে, এখন তোর এই ডায়লগ বন্ধ করো। চল স্কুলে যাই। স্কুলে পৌঁছে প্রিয়া দেশমুখ স্যারের সঙ্গে দেখা করল। স্যার তার চেম্বারে ছিলেন। প্রিয়া ঢুকে বলল, স্যার, আপনার কাছে একটা ভালো খবর আছে। দেশমুখ স্যার বললেন, কি ভালো খবর, বলো। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, স্যার, তানিশা আপনার গাইডেন্স নিতে প্রস্তুত। আপনি ওকে কেমিস্ট্রিতে সাহায্য করলে ও নিশ্চয়ই পাশ করবে। দেশমুখ স্যার খুশি হয়ে বললেন, এটা খুব ভালো খবর। আমি অবশ্যই তানিশাকে সাহায্য করব। তোমার চেষ্টা সফল হয়েছে। তানিশা অবশ্যই ভালো করবে। প্রিয়া হাসতে হাসতে বলল, ধন্যবাদ স্যার। আমি জানতাম আপনি রাজি হবেন।
প্রিয়া আর তানিশা একসঙ্গে ক্লাসে বসেছিল। প্রিয়া হঠাৎ বলল, তুই কি জানিস? দেশমুখ স্যার তোকে নিয়ে খুব চিন্তিত। তানিশা অবাক হয়ে বলল, আমি? কেন? আমি তো কিছু করিনি। প্রিয়া হেসে বলল, তিনি চান তুই পরীক্ষায় ভালো করো। তোকে নিয়ে তার অনেক আশা। ক্লাসে ঢুকে দেশমুখ স্যার বললেন, গুড মর্নিং সবাই। আজ আমরা নতুন একটা বিষয় শিখব। সবাই একসঙ্গে উত্তর দিল, গুড মর্নিং স্যার। তানিশা স্যারের দিকে তাকিয়ে রইল। তার মনে হল স্যার অনেক পরিশ্রম করেন। ৪৫ বছর বয়স হলেও তিনি যথেষ্ট উদ্যমী। ক্লাস চলাকালীন হঠাৎ স্যারের নজর পড়ল তানিশার দিকে। তিনি বললেন, তানিশা দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর দাও। তানিশা তোতলাতে শুরু করল। তার মনোযোগ ক্লাসে ছিল না। স্যার বললেন, পিরিয়ডের পরে আমার সঙ্গে দেখা করো। তানিশার মন ভারাক্রান্ত হয়ে গেল। পিরিয়ড শেষ হওয়ার পর তানিশা স্যারের কেবিনে গেল। স্যার জিজ্ঞাসা করলেন, তোমার পড়াশোনায় এত অন্যমনস্ক কেন? তানিশা মাথা নিচু করে বলল, স্যার, কেমিস্ট্রির জন্য আমি খুব দুশ্চিন্তায় আছি। যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে বাবা মার স্বপ্ন ভেঙে যাবে। স্যার একটু হেসে বললেন, ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। কিন্তু তোমাকে খুব পরিশ্রম করতে হবে। তানিশা আশ্বস্ত হয়ে বলল, আমি প্রস্তুত স্যার। আমি যা কিছু করতে প্রস্তুত। স্যার বললেন, তাহলে আগামীকাল থেকে বাড়তি ক্লাস শুরু করব। সময় ঠিক করে বলব। তানিশা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাসে ফিরে এলো। ক্লাসে ফিরে প্রিয়া জানতে চাইল, কি বলল স্যার? তানিশা হাসতে হাসতে বলল, তিনি আমার সাহায্য করবেন। এখন থেকে আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে। প্রিয়া হেসে বলল, তাহলে তুই নিশ্চিত সফল হবি। আমি জানি তুই পারবি। তানিশা সেদিন থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করল। তার মনে একটাই লক্ষ্য, পরীক্ষায় ভালো ফল করে বাবা মার মুখ উজ্জ্বল করা। স্কুল ছুটির পর তানিশা আর প্রিয়া একসঙ্গে হাঁটছিল। তানিশা একটু চিন্তিত মুখে বলল, প্রিয়া, কাল যে ফার্ম হাউসে যেতে হবে, এটা নিয়ে আমি খুব নার্ভাস লাগছে। প্রিয়া হেসে বলল, তুই এত চিন্তা করছিস কেন? সব ঠিক হবে। আর কিছুই তো করতে হবে না, শুধু স্যারের কথা মন দিয়ে শুনবি। তুই কি আমার সঙ্গে যাবি? তানিশা জিজ্ঞাসা করল। দেখো, তুই যদি চাস, আমি দেশমুখ স্যারের সঙ্গে কথা বলবো। তিনি রাজি হলেই দেশমুখ স্যারও রাজি হয়ে যাবেন। প্রিয়া আশ্বস্ত করল। তানিশা একটু হাসল। ঠিক আছে। তবে জানিস, আমি এখনও একটু ভয় পাচ্ছি। কিন্তু তুই যা বলছিস সেটা ঠিক। প্রিয়া আবার হেসে বলল, তুই দুশ্চিন্তা করিস না। আজ রাতে ঠিকমতো ঘুমাস। কাল সকালে উঠে তৈরি হয়ে নিস। আমাদের ফার্ম হাউসে যেতে হবে। তানিশা মজা করে বলল, তুই এই বিষয়ে একেবারে পিএইচডি করে বসে আছিস মনে হয়। প্রিয়া গর্বের সঙ্গে বলল, তাই তো। এত অভিজ্ঞতা কি এমনি এমনি হয়েছে? এই মজার কথার মাঝেই তারা বাড়ির পথে রওনা দিল। তানিশা বাড়ি ফিরে নিজের কাজগুলো তাড়াতাড়ি শেষ করল। রান্নাবান্না সেরে, বাসন ধুয়ে একেবারে গুছিয়ে শুয়ে পড়ল। সকালে তানিশা খুব ভোরে উঠল। নিজের সমস্ত কাজ শেষ করে ফ্রেশ হয়ে মনে মনে বলল, আজ একটা নতুন দিন। নিজেকে প্রমাণ করার দিন। সে প্রিয়ার বাড়ির দিকে গেল। সেখানে পৌঁছে দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, প্রিয়া, তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলছি। প্রিয়া ঘুম জড়ানো গলায় বলল, তুই এত সকালে এখানে? ঠিক আছে, দাঁড়া, আমি আসছি। তারা দুজন একসঙ্গে স্কুলের দিকে রওনা দিল। স্কুলের সামনে পৌঁছে প্রিয়া বলল, তুই এখানে একটু দাঁড়া, আমি দেশমুখ স্যারের সঙ্গে দেখা করে আসি। কিছুক্ষণ পরে প্রিয়া ফিরে এসে জানাল, সব ঠিক হয়ে গেছে। আমার সেই স্যার আর দেশমুখ স্যার দুজনেই আসছেন। কৌশিক স্যার, দেশমুখ স্যার আর প্রিয়া গাড়িতে উঠল। কিছুক্ষণ পর তারা তানিশার কাছে পৌঁছাল। সবার সঙ্গে তানিশাও গাড়িতে উঠল। তাদের গন্তব্য ছিল গ্রামের বাইরে থাকা এক শান্ত ফার্ম হাউস। ফার্ম হাউসে পৌঁছে দেশমুখ স্যার আর প্রিয়া একটি আলাদা ঘরে গেলেন। তানিশা আর কৌশিক স্যার একটি রুমে বসে পড়াশোনা নিয়ে আলোচনা শুরু করল। ফার্ম হাউসে পৌঁছানোর পর দেশমুখ স্যার এবং প্রিয়া একটি ঘরে গেলেন। দেশমুখ স্যার তানিশাকে নিয়ে অন্য একটি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তানিশা চারপাশটা দেখল। মেঝেতে নরম কার্পেট, জানালা দিয়ে আসা হালকা বাতাস, সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। নিজের ভেতরে একটু নার্ভাস অনুভব করছিল তানিশা।
ভাবছিল পরীক্ষায় পাস করার জন্য আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা কি সঠিক? আমি কি ঠিক পথে আছি? এমন সময় দেশমুখ স্যার জিজ্ঞাসা করলেন, তানিশা, তুমি কি একটু ভয় পাচ্ছ? তানিশা সৎভাবে উত্তর দিল, হ্যাঁ স্যার, একটু তো লাগছেই। দেশমুখ স্যার হেসে বললেন, দেখো, ভয়ের কিছু নেই। আমি তোমাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। তুমি মন দিয়ে পড়াশোনা করো, বাকিটা আমি দেখব। তানিশা কিছুটা শান্ত হল। সে জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি নিশ্চিত আমি পাস করতে পারব? দেশমুখ স্যার দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার পাস করা আমার দায়িত্ব, তবে একটা কথা মনে রাখবে, পরিশ্রম ছাড়া কোনো কিছুর ফল পাওয়া যায় না। তাই মনোযোগ দিয়ে কাজ করো। তানিশা মাথা নেড়ে সম্মতি জানাল। সে অনুভব করল তার ভয়ের পরিবর্তে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ছে। ঘরটির নিরিবিলি পরিবেশে দেশমুখ স্যার পড়াশোনার পরিকল্পনা শুরু করলেন। তানিশাও মন দিয়ে তার নির্দেশ শুনতে শুরু করল। দেশমুখ স্যার তানিশার দিকে তাকিয়ে বললেন, জীবনে কোনো কিছু বিনা পরিশ্রমে পাওয়া যায় না। আজ তোমার সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। তুমি কি প্রস্তুত? তানিশা নীরবে মাথা নাড়ল। তবে তার মনের ভেতর এক ধরনের অজানা ভয় কাজ করছিল। দেশমুখ স্যার পাশে বসে তাকে আশ্বস্ত করলেন, তানিশা, মনোযোগ দাও। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই পড়াশোনা খুব জরুরি। আমি জানি তোমার ভেতর সাহস আছে, তাই তুমি এটা করতে পারবে। তানিশা শান্তভাবে বলল, স্যার, আমি চেষ্টা করব। তবে এটা আমার জীবনে প্রথমবার। দেশমুখ স্যার হেসে বললেন, আমি আছি তোমার পাশে। সবকিছু ঠিকঠাক হবে। শুধু নিজের ওপর ভরসা রাখো। অন্য ঘরে প্রিয়া এবং কৌশিক স্যার আলোচনা করছিলেন। তাদের কথার শব্দ এই ঘরেও শোনা যাচ্ছিল। দেশমুখ স্যার তানিশাকে বুঝিয়ে বললেন, তোমার বন্ধু প্রিয়া কতটা পরিশ্রম করছে দেখো। আমিও চাই তুমি নিজের সর্বোচ্চটা দাও। তানিশা মাথা নাড়ল। সে ধীরে ধীরে নিজের ভয় কাটিয়ে উঠতে লাগল। কয়েক ঘণ্টার নিবিড় অধ্যবসায়ের পর দেশমুখ স্যার বললেন, তোমার পড়ার অগ্রগতি দেখে আমি খুশি। আজ অনেকটা শেখা হয়েছে। এদিকে স্কুল ছুটির সময় ঘনিয়ে এল। প্রিয়া এসে তানিশার সঙ্গে কথা বলল, তোমার কেমন লাগছে? তানিশা মুচকি হেসে বলল, অনেক ভালো। মনে হচ্ছে সবকিছু সহজ হয়ে যাবে। পরীক্ষার প্রস্তুতি শেষ করে তারা বাড়ি ফিরল। সেই দিনগুলো কঠোর অধ্যবসায়ে কেটে গেল। অবশেষে পরীক্ষা হল। রেজাল্টের দিন এসে গেল। তানিশা আর প্রিয়া নিজেদের ফলাফল দেখতে স্কুলে গেল। প্রিয়া খুশিতে চিৎকার করে উঠল, তানিশা, তোমার কেমিস্ট্রিতে এত ভালো নম্বর! তুমি তো দ্বিতীয় স্থান অর্জন করেছ স্কুলে। তানিশার চোখ ভরে গেল আনন্দে। সে বলল, শেষমেশ আমার পরিশ্রম ফল দিয়েছে। আমার বাবাও আজ খুব খুশি হবেন। স্কুলে তানিশার সাফল্য উদ্যাপন করা হল। তার সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করা হল। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। তানিশার পরিবার তার ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছিল, কিন্তু জীবনের পথে বাধা আসা স্বাভাবিক। গ্রামের জমিদার প্রতাপ সিংহ, যার কাছ থেকে তানিশার বাবা ঋণ নিয়েছিলেন, এক নতুন সমস্যার সৃষ্টি করলেন। তানিশা এবং তার পরিবারকে এখন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তানিশার বাবা, রাজেন্দ্র চৌধুরী, নিজের মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য গ্রামের জমিদার প্রতাপ সিংহের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। যদিও ঋণের একটা বড় অংশ ইতিমধ্যেই শোধ করা হয়েছিল, জমিদার প্রতাপ সিংহ তাতে চক্রবৃদ্ধি সুদ চাপিয়ে দেন। সুদের এই ভার মেটানো রাজেন্দ্র চৌধুরীর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। জমিদার এবার রাজেন্দ্র চৌধুরীর ওপর চাপ সৃষ্টি করতে শুরু করল। একদিন তাকে নিজের বাড়িতে ডেকে অপমান করল এবং শারীরিকভাবে হেনস্থা করল। এই ঘটনায় রাজেন্দ্র চৌধুরী আরও অসহায় হয়ে পড়েন। তানিশা এইসব দেখে ভেঙে পড়ে, কিন্তু সে তখন কিছুই করতে পারছিল না। কিছুদিন পরে তানিশা তার পুরনো বন্ধু প্রিয়ার সাথে দেখা করতে যায়। অনেকদিন পর দেখা হওয়ায় প্রিয়া তানিশার মুখ দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে তানিশা? এত মলিন দেখাচ্ছে কেন তোকে? তানিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলব রে প্রিয়া, আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। বাবার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না। প্রিয়া চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বল। কি জানি, হয়তো আমি কোনো সাহায্য করতে পারি। তানিশা বলল, তুই জানিস, আমার বাবা আমার পড়াশোনার জন্য ঋণ নিয়েছিল। কিন্তু সেই ঋণ এখন এত বেড়ে গেছে যে শোধ করা সম্ভব হচ্ছে না। জমিদার বাবাকে অপমান করেছে এবং মারধরও করেছে।
এই কথা শুনে প্রিয়ার চোখ বল হয়ে গেল। সে জিজ্ঞেস করল, জমিদারের নাম কি বললি? কে এই ব্যক্তি? তানিশা উত্তর দিল, তার নাম প্রতাপ সিংহ। গ্রামের সবাই বলে সে খুব নিষ্ঠুর। প্রিয়া বলল, আমি তার ছেলেকে চিনতাম। তবে বাবা ছেলে দুজনেই একই রকম। আমি শুনেছি এই জমিদার অনেকের কাছ থেকে এভাবে জমি কেড়ে নিয়েছে। যারা ঋণ শোধ করতে পারে না তাদের বাড়ির মেয়েদের নিজের বাড়িতে কাজ করতে বাধ্য করে। তানিশা হতবাক হয়ে বলল, এটা কতটা ভয়ঙ্কর প্রিয়া? তুই কিভাবে এত কিছু জানিস? প্রিয়া বলল, আমার পিসি কমলাও একসময় তার এখানে কাজ করত। তিনিও প্রতাপ সিংহের ঋণের ফাঁদে পড়েছিলেন। একবার বাগান করার জন্য পিসি তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন আর তারপর এই দুর্বিপাকে পড়েন। তানিশা বলল, তোর পিসি এত সৎ আর সরল, উনি কিভাবে ফাঁসলেন? প্রিয়া বলল, পিসির এক বন্ধু ছিল, প্রিয়াঙ্কা। সেই তাকে ভুল পথে চালিত করেছিল। পরে সবাই তাকে একা ফেলে পালিয়ে যায়। পিসি বহু কষ্ট করে সেই অবস্থার থেকে বেরিয়ে আসেন। এই কথা শুনে তানিশা বলল, পুরুষদের এই সমাজ আমাদের এত সমস্যায় ফেলে দেয় প্রিয়া। কি ভয়ঙ্কর অবস্থা আমাদের। তানিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলি প্রিয়া, বাবার ঋণের চাপ আর সহ্য করতে পারছি না। আমাদের কিছু একটা করতে হবে। প্রিয়া পরামর্শ দিল, তুই কাজ শুরু করো, এতে কিছুটা সাহায্য হবে। তানিশা মাথা নিচু করে বলল, বাবা আমাকে কাজ করতে দেবে না। প্রিয়া জিজ্ঞাসা করল, তাহলে কি করবি? তানিশা দৃঢ়স্বরে বলল, আমি জমিদারের কাছে যাব। প্রিয়া চমকে উঠল, তুই পাগল? জমিদার প্রতাপ সিংহ খুবই ভয়ঙ্কর। তানিশা বলল, ঝুঁকি তো নিতেই হবে। বাবার জন্য সব করতে পারি। সেদিন রাতে প্রিয়াকে নিয়ে জমিদারের বাড়িতে পৌঁছাল তানিশা। সাহস করে প্রাসাদের ভেতরে ঢুকল। গম্ভীর কণ্ঠে জমিদার জিজ্ঞাসা করল, কেন এসেছ? তানিশা বলল, বাবার ঋণের বিষয়ে কথা বলতে। কিছুটা ছাড় চাই। জমিদার হেসে বলল, তোমার বাবার জন্য ছাড় দেব কেন? তানিশা দৃঢ়স্বরে বলল, আমি কাজ করতে রাজি, তবে আমাদের ঋণ মাফ করতে হবে। জমিদার বলল, তোমার সাহস আছে। আমি তোমার পরিবারকে ঋণমুক্ত করব, তবে আমার শর্তে কাজ করতে হবে। তানিশা প্রাসাদ থেকে বেরিয়ে প্রিয়াকে সব জানাল। প্রিয়া বলল, তুই বড় ঝুঁকি নিচ্ছিস, তবে আমি তোর পাশে আছি। তানিশা বলল, বাবার জন্য এটা করতেই হবে। রাতের খাবার শেষ করার পর দুজন একসাথে বেরোল। পরিকল্পনা অনুযায়ী প্রিয়া ফোনে রমনের সাথে কথা বলল এবং তাকে আমবাগানে নিয়ে গেল। এর মধ্যে তানিশা জমিদারের বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। বাড়ির পরিবেশ ছিল নিস্তব্ধ। তানিশা ভেতরে গিয়ে জোরে ডাকল, মালিক। জমিদার ঘরের ভেতর থেকে বলল, এসো তানিশা, তোমারই জন্য অপেক্ষা করছিলাম। তানিশা ঘরে ঢুকে বলল, মালিক, আমি আমার বাবার ঋণের বিষয়ে কথা বলতে এসেছি। আমার একটাই অনুরোধ, দয়া করে আমাদের ঋণ মাফ করে দিন। জমিদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি টাকা বা সোনা চাই। তা পেলে তোমার বাবার ঋণ মাফ করে দেব। তানিশা মাথা নিচু করে বলল, মালিক, এটা আমার বাবাকে বলবেন না। কেবল ঋণ মাফ করে দিন। জমিদার মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তোমার বাবার জন্য আরও কিছু সাহায্য করব। তবে তোমার কথা রাখার দায়িত্ব তোমার। পরদিন সকালে জমিদার রাজেন্দ্র চৌধুরীকে ডেকে বলল, আপনার ঋণ মাফ করে দিলাম। তানিশা খুব ভালো মেয়ে, তার জন্যই এই কাজটা করলাম। জমিদার আরও কিছু অর্থ দিল রাজেন্দ্র চৌধুরীকে, যা তিনি মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যাংকে জমা রাখলেন। তানিশার বয়স তখন 21। এদিকে প্রিয়ার জন্যও ভালো একটি সম্পর্ক ঠিক করা হচ্ছিল। দুজনের জীবন ধীরে ধীরে পরিবর্তনের পথে এগিয়ে চলল। শিবা রাহু পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে আর তানিশা দ্বাদশ শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। রামধন রাহুর কাছে তানিশাকে প্রথম দেখাতেই পছন্দ হয়। শিবা রাহু এবং তানিশার সম্মতিতে সম্পর্কটি ঠিক হয় এবং বিয়ের তারিখও নির্ধারিত হয়। পুরো বিয়ের খরচ রামধন রাহু নিজেই বহন করেন। বিয়ের রাতে তানিশা অধীর আগ্রহে শিবা রাহুর অপেক্ষা করছিল। অনেক রাত হয়ে যাওয়ার পর শিবা ফিরে এলো, কিন্তু মদ্যপ অবস্থায়। এটি দেখে তানিশার মন ভেঙে যায়, কারণ তার বিয়ের রাত নিয়ে অনেক স্বপ্ন ছিল। তখন তানিশা তার স্বামীকে জিজ্ঞাসা করল, আপনি কি মদ খান? শিবা বলল, হ্যাঁ, আমি প্রতিদিন খাই। তানিশা কাতর কণ্ঠে বলল, আজকের দিনে অন্তত মদ খাওয়া উচিত ছিল না। শিবা উত্তর দিল, কেন?
আমি প্রতিদিন মদ খাই, এটাই আমার অভ্যাস। এই বলে শিবা তানিশাকে জোর করে কাছে টানল, আর সেই মুহূর্তে তানিশার কাচের চুড়ি ভেঙে যায়। তানিশার মন আরও ভারাক্রান্ত হয়ে পড়ে, আর সে মাথা নিচু করে নিজের হাঁটুর উপর রেখে কান্নায় ভেঙে পড়ে। তখন তার মনে হতে লাগল, আমি কেন এই শিবা রাহুকে বিয়ে করলাম? এটা কি মানুষ নাকি পশু? তানিশা তার শৈশবের বাড়ির কথা মনে করতে লাগল এবং কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। বিয়ের পর তানিশা বুঝতে পারে তার অধিকারগুলো তাকে দেয়া হচ্ছে না। শিবা শুধুমাত্র তার নিজের প্রয়োজনে তানিশার কাছে আসে। একদিন সকালে শিবা আবারও রাগী স্বরে তানিশাকে ডেকে তার ঘরে আসে। তানিশা বাইরে বসেছিল, আর তার শ্বশুর রামধন রাহু যোগ ব্যায়াম করছিলেন। তানিশা ধীরে ধীরে তার শ্বশুরের কাছে গিয়ে বলল, বাবা, আপনি প্রতিদিন যোগ ব্যায়াম করেন? রামধন রাহু হাসি মুখে বললেন, হ্যাঁ বুমা। আর তুমি এত সকালে উঠে পড়লে কেন? তানিশা বলল, ঘুম আসছিল না, তাই বেরিয়ে এলাম। রামধন বললেন, বাইরে ঠান্ডা আছে, ঘরে গিয়ে বিশ্রাম করো। তানিশা হেসে বলল, আমার ঠান্ডা লাগছে না বাবা, আপনি তো অনেক ফিট দেখাচ্ছেন। আপনার বয়স কত? রামধন গর্বের সঙ্গে বললেন, 50 বছর বুমা। কিন্তু যোগ ব্যায়াম করার জন্য শক্তি ধরে রেখেছি। শ্বশুরের শারীরিক ক্ষমতা দেখে তানিশা মুগ্ধ হয়ে যায়। তার মনে হয় তার শ্বশুর তার স্বামীর থেকে অনেক দিকেই শ্রেষ্ঠ। রামধন তাকে জিজ্ঞেস করলেন, কি হলো বোমা, তুমি এত চুপচাপ কেন? তানিশা বলল, না কিছু না বাবা, আসলে এখানে বসতেই ভালো লাগছে, ঘরে যেতে ইচ্ছে করছে না। রামধন বললেন, ঠিক আছে, তুমি বসো, আমি আবার যোগব্যায়াম শুরু করি। এই বলে তিনি যোগব্যায়াম করতে শুরু করলেন, আর তানিশা পাশে বসে চুপচাপ তাকে দেখতে লাগল। শ্বশুরের দৃঢ় শরীর দেখে তানিশার মনে ভালো লাগা তৈরি হয়। এভাবে প্রতিদিন সকালে তানিশা উঠে শ্বশুরের যোগব্যায়াম দেখা শুরু করে, কিন্তু সমাজের বদনামের ভয়ে কিছু বলতে পারে না। এক রাতে তানিশা শ্বশুরের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত সে দরজার কাছে গিয়ে শোনার চেষ্টা করে। রামধন বলছিলেন, পার্বতী, কিছু বলো না। এমন নীরব থেকে আর কতদিন চলবে? পার্বতী ক্লান্ত স্বরে বললেন, চুপ করে ঘুমাও, সময় নেই এসবের জন্য। রামধন হতাশ হয়ে বললেন, তোমার এই উপবাস আর নির্লিপ্ততায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। পার্বতী রাগান্বিত গলায় বললেন, চুপ থাকো, ঘুমাও। রামধন কোনো কথা না বলে শান্ত হয়ে গেলেন। তানিশা বিষয়টি বুঝতে পারল যে তার শ্বশুরও নিজের দাম্পত্য জীবনে সুখী নয়। সেই দিন থেকেই তানিশা তার শ্বশুরের প্রতি তার আচরণে কিছু পরিবর্তন আনে। এক সকালে রামধন তাকে জিজ্ঞেস করলেন, বুমা, তোমার শাশুড়ি কোথায় গেছে? তানিশা সকালে রান্নাঘরে কাজ করছিল, আর তার শ্বশুর রামধন রাহু উঠোনে বসে গাছ পরিষ্কার করছিলেন। তানিশা তাকে দেখে কাছে গিয়ে বলল, বাবা, মা মন্দিরে গেছেন তো? রামধন বললেন, হ্যাঁ বুমা, তার উপবাস চলছে। তানিশা মৃদু হেসে বলল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একটু ক্লান্ত, আমি চা নিয়ে আসি। রামধন মাথা নাড়লেন, ঠিক আছে। কিছুক্ষণ পর তানিশা চা নিয়ে এলে দুজনেই চুপচাপ বসে চা খেতে লাগল। এমন সময় পার্বতী তানিশার শাশুড়ি এসে বললেন, আমি আর শিবা দুদিনের জন্য মন্দিরে যাচ্ছি, বাড়ি ঠিকমতো দেখে রাখবে। রামধন বললেন, তোমার মা ছেলে একসঙ্গে যাচ্ছ, তাহলে বাড়ির কাজ কে সামলাবে? তানিশা হেসে বলল, বাবা, আমি তো আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। পরের দিন পার্বতী আর শিবা মন্দিরে চলে গেলেন। বাড়িতে তখন শুধুমাত্র তানিশা আর রামধন ছিলেন। তানিশা সকালের কাজ সেরে রামধনের জন্য ফল ও জল নিয়ে এল। রামধন বললেন, তোমার শাশুড়ি চলে যাওয়ায় তুমি খুব ব্যস্ত হয়ে পড়েছ, তাই না? তানিশা বলল, না বাবা, বাড়ির কাজ করা তো আমার দায়িত্ব, আপনি বরং বিশ্রাম নিন। রামধন মৃদু হেসে বললেন, তুমি অনেক যত্নশীল মেয়ে, তোমার মতো মেয়েকে বুমা হিসেবে পেয়ে আমরা ভাগ্যবান। তানিশা মাথা নিচু করে হাসল। এরপর থেকে তারা দুজনেই প্রতিদিন নিজেদের কাজ সেরে বাড়ি পরিষ্কার এবং সময় কাটাতে শুরু করল। এভাবেই তানিশার জীবন চলতে থাকল। অপরদিকে প্রিয়ারও বিয়ে হয়েছে, সেও তার বিবাহিত জীবনে সুখী নয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রকম আরও গল্প শুনতে চাইলে কমেন্টে জানাও। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।